পার্টির প্রধান ব্রেজনেভের কাছে, তিনি চীনের নেতা মাও সেতুংয়ের কাছেও টেলিগ্রাম পাঠিয়েছেন। এছাড়া জাতিসংঘের তৎকালীন মহাসচিব উথার, তার কাছেও তিনি টেলিগ্রাম পাঠিয়েছেন। আর আরও যাদের কাছে তিনি টেলিগ্রাম পাঠিয়েছেন সেটা ছিল আরব লীগের নেতৃবৃন্দ, মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশের নেতৃবৃন্দ, তাদের কাছেও তিনি টেলিগ্রাম পাঠিয়েছিলেন। কিন্তু কোনো রাজনৈতিক কর্মীর সঙ্গে তিনি কথা বলতে পারেননি। সেই সময় কলকাতায় পূর্ব বাংলার মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটি গঠিত হয়েছিল। সমন্বয় কমিটির পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। এই ছিল তখন তার অবস্থা। ভারত সরকার তাকে অবাধে রাজনীতি করার, মানুষের সঙ্গে যোগাযোগ রাখার কোনো সুযোগ করে দেয়নি এবং তারা ভীত সন্ত্রস্ত ছিল। মৌলানা ভাসানী যদি এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে, মুক্তি সংগ্রামের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্ক স্থাপন করতে পারেন, তাহলে সেই যুদ্ধের পরিস্থিতি ভিন্ন রকম হয়ে যাবে এবং সেটা শেষ বিচারে ভারতীয় স্বার্থের অনুকূল নাও হতে পারে। এই চিন্তার থেকে তাকে তারা তার নিজস্ব অনুসারী, দলের লোক এবং অন্যান্য যারা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করতে দেয়। তা আমরা তাকে কয়েকবার এই একই প্রশ্ন করলাম। তারপর এক পর্যায়ে তিনি বললেন, বোঝোই তো, আমি তো অন্যপন্থী মানুষ, আমাকে তারা কেন সুযোগ করে দেবে? তো আমরা যেই প্রশ্নের জবাব আশা করছিলাম সেই জবাবটি পেয়ে গেলাম। অর্থাৎ ভারতে তিনি খুব সুখে ছিলেন না, বিশেষ করে তার কোনো স্বাধীনতা সেখানে ছিল না এবং তিনি কোনো রাজনৈতিক কর্মীর সঙ্গে সেভাবে যোগাযোগ করতে পারেন নাই। এটা ঠিক মুক্তিযুদ্ধের এক পর্যায়ে, বিশেষ করে শেষের দিকে, যখন দেখা গেল যে বিশ্ববাসীকে জানানোর দরকার এই যুদ্ধের পেছনে এবং মুজিবনগর সরকারের পেছনে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোরও সমর্থন রয়েছে, সেইটা দেখার জন্য একটা কমিটি গঠন করা হলো এবং সেই কমিটির একটা বৈঠক হলো অক্টোবর মাসের দিকে। সেই বৈঠকে মৌলানা ভাসানী সভাপতিত্ব করেছিলেন। এছাড়া উপস্থিত ছিল মুজাফফর ন্যাপের নেতৃবৃন্দ এবং কংগ্রেসের নেতৃবৃন্দ, কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ। তো প্রত্যেক দল থেকে একজন করে উপস্থিত ছিলেন। তো সেখানে তিনি যেটা বলেছেন যে মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো রকম আপোষ চলবে না এবং শেষ পর্যন্ত চূড়ান্ত লড়াই চালিয়ে যেতে হবে। কারণ সেই সময় একটা খবর চাউর হয়েছিল, সেটা হচ্ছে খন্দকার মোশতাকের নেতৃত্বে পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার একটা উদ্যোগ এবং খন্দকার মোশতাক খুব চতুরতার সঙ্গে একটা বক্তব্য দিয়েছিলেন যে তোমরা মুজিবকে চাও না স্বাধীন বাংলাদেশ চাও? যদি মুজিবকে চাও তাহলে স্বাধীন বাংলাদেশের দাবি তুলে নিতে হবে এবং সে ব্যাপারে একটা আপোষ রফায় বসতে হবে পাকিস্তান সরকারের সঙ্গে। যাই হোক, মৌলানা ভাসানী এই আপোষের চরম বিরোধিতা করে। তো আমরা বুঝতে পারলাম এবং এখন তো বিভিন্ন লেখালেখিতে, বিভিন্ন গবেষণায় এটা অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে যে মৌলানা ভাসানীকে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন করে রাখা হয়েছিল এবং ভারত সরকার সেই কাজটা করেছে। তো আমি ইন্দিরার যে নামটা তিনি উচ্চারণ করতেন এবং বিভিন্ন জনসভায়ও তিনি বলতেন, সেটা হচ্ছে প্রিয়দর্শিনী। প্রিয়দর্শিনী নামটা রবীন্দ্রনাথ দিয়েছিলেন এবং জওহরলাল নেহরু তার মেয়েকে আপনার শান্তিনিকেতনে পাঠিয়েছিলেন। তো সেই সময় রবীন্দ্রনাথ তাকে প্রিয়দর্শিনী নামে ডাকতেন। এবং মৌলানা ভাসানী এমন এক নেতা যে তিনি অনেক খবর রাখতেন এবং ইন্দিরা গান্ধীর যে আর একটা প্রিয় নাম প্রিয়দর্শিনী, সেই নামটা তিনি প্রায় উচ্চারণ করতেন। বিশেষ করে স্বাধীনতা উত্তরকালে
পল্টন ময়দানে যেই সব জনসভা হয়েছে সেই সব জনসভায় আমি সবগুলো জনসভায় আমি যোগদান করেছি এবং সেখানে তিনি বলতেন বিভিন্ন নেতৃবৃন্দের নাম উচ্চারণ করার পাশাপাশি প্রিয়দর্শিনী ইন্দিরা, এইভাবে তিনি ইন্দিরা সম্পর্কে সম্বোধন করতেন। তো যাই হোক, তো মওলানা ভাসানী ভারতে ছিলেন। ভারত সরকার তার খাওয়া দাওয়া, তার নিরাপত্তা, তাকে পাহারা দেওয়া এবং তার চিকিৎসার ব্যবস্থা করা, এইগুলোর জন্য সবসময় কাজ করেছে। তো এইখানে যে জিনিসটা আরও একটু আপনাদের অবগতির জন্য, ইতিহাসের জন্য বলা দরকার, এই কথাগুলি আমার আত্মজীবনীতে আছে এবং সেটা হচ্ছে স্বাধীনতার পর ন্যাশনাল আওয়ামী পার্টির উদ্যোগে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জনসভা করা হয় এবং সেই সব জনসভায় মওলানা ভাসানী এবং তার সঙ্গে কাজী জাফর আহমদ এবং আমি বিভিন্ন জনসভায় বক্তব্য পেশ করি। তো সেই সব জনসভায় আমি এবং কাজী জাফর আহমদ দুইজনেই আমরা ভারতীয় আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিতাম, কিন্তু মওলানা ভাসানী সেই লাইনে কোনো বক্তব্য তখন দিতেন না। শুধু বলতেন যে বাংলাদেশের এখনকার শত্রু হচ্ছে নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি, মানে আওয়ামী লীগের লুটতরাজ, এইসব দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে তার বক্তব্য ছিল এবং কিভাবে তারা জাতীয় সম্পদ ধ্বংস করছে এবং আত্মসাৎ করছে সেই সব বক্তব্য তিনি তুলে ধরতেন। এবং আমরা যখন বক্তৃতা শেষ করে বসতাম মঞ্চে, তখন তিনি বলতেন যে তোমরা তো খুব বলো, তো বুঝতে পারো এটা পরিণতি কি। যাই হোক, মাস তিনেক যাওয়ার পর মওলানা ভাসানী অত্যন্ত কঠোর ভাষায় ভারতীয় আধিপত্যবাদের যে মানে বাংলাদেশের উপর তাদের যে আধিপত্য বিস্তারের যে চেষ্টা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হরণ করার জন্য তাদের যে প্রয়াস, তার বিরুদ্ধে তিনি কঠোর বক্তব্য দিতে থাকেন। এরই এক পর্যায়ে সেই কৃতজ্ঞতার প্রশ্ন আসলো। তখন ভারত সরকারের পক্ষ থেকে বলা হলো, মওলানা সাহেব, আপনাকে এখানে রাখার জন্য আমরা বহু অর্থ ব্যয় করেছি, আপনার চিকিৎসা, আপনার খাওয়া, আপনার পড়া, আপনার থাকা, সব কিছুর জন্য অনেক টাকা আমরা ব্যয় করেছি, তো আপনি এইভাবে আমাদের সমালোচনা কেন করেন? ময়মনসিংহের এক জনসভায় তিনি বলেছিলেন ভারত সরকারকে যে আপনারা আমার জন্য অনেক খরচ করেছেন বলছেন, কিন্তু খরচটা আসলে কার জন্য করেছেন? আপনাদের সিপাহী শান্তিদের জন্য যে খরচ করেছেন সেটা আপনাদের খরচ, সেটা আমার জন্য খরচ নয়। আর আমার জন্য যতটুকু খরচ করেছেন আমার খাওয়া পড়ার জন্য, সেটার একটা বিল পাঠিয়ে দেন, সেই বিলটা পাঠিয়ে দিলে আমি সেই টাকা অবশ্যই পরিশোধ করব। তো এই রকম একজন নেতাই ছিলেন মওলানা ভাসানী। আমি অন্যদের মতো তারস্বরে বলার চেষ্টা করব না, এবং মানে আমি ইতিহাসের প্রকৃত ঘটনাটাই তুলে ধরার চেষ্টা করেছি। এবং মওলানা ভাসানী তার প্রতি যে যথার্থ সম্মান দেখানো জাতি হিসেবে যে আমাদের যে কর্তব্য রয়েছে, সেই কর্তব্য আজকে আমরা সেভাবে পালন করছি না। এই যে মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এই 50-60 জন লোক নিয়ে সভা করা, এইটা তার স্মৃতির প্রতি খুব সম্মান দেখানো বলে মনে হয় না আমার কাছে। যতজনই হোক, এখানে 100 জনের বেশি তো হবে না। তো যাই হোক, তো এইটা হচ্ছে আমরা আমাদের সেই মহান নেতার প্রতি আমাদের যে শ্রদ্ধা এবং ভালোবাসা দেখানোর কথা উচিত, দেখানো উচিত, সেটা কিন্তু আমরা যথার্থভাবে দেখাচ্ছি না। এবং সেইখানে আমাদের প্রচুর কাজ করার আছে। এবং আরেকটা জিনিস যেটা লক্ষ্য করছি, এইখানে তরুণদের উপস্থিতি খুব কম, এবং তরুণদের যদি উপস্থিতি না থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে আমাদের একটা বিচ্ছেদ ঘটে যাবে। সেই বিচ্ছেদ থেকেও কিন্তু আমাদেরকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে, যাতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মওলানা ভাসানীর প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা অব্যাহত থাকে এবং যুগে যুগে তার সংগ্রামের কথা, তার ত্যাগের কথা, শ্রমিক কৃষকের প্রতি তার ভালোবাসার কথা, মেহনতি মানুষের মুক্তির কথা,
তার সাম্রাজ্যবাদ বিরোধিতার কথা, তার আধিপত্যবাদ বিরোধিতার কথা, তার আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার নেতা হয়ে ওঠার কথা, এই কথাগুলো মানে পৌঁছে দেওয়ার খুব প্রয়োজন আছে। মওলানা ভাসানীর উপরে এখন বিশ্বব্যাপী একটা উৎসাহ সৃষ্টি হয়েছে, তার উপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে, বইপত্র লেখা শুরু হয়েছে। আমি আশা করব আপনারা যারা রাজনীতি করেন, সক্রিয় রাজনীতি করেন, তারা মওলানা ভাসানীর জীবন এবং কর্ম সম্পর্কে অথেন্টিক সোর্স থেকে, আবল তাবল যাত্রার লেখা থেকে নয়, যেসব লেখা, যেসব গবেষণা ভিত্তিক লেখা, বিশ্বাসযোগ্য যেসব লেখা, সেই সব লেখার থেকে লেখা পড়ে আপনারা বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন। এমনিতে শোনা কথায় বক্তব্য দেবেন না। তো এইটুকু, আর আমরা যদি এই শোনা কথায় বক্তব্য দেওয়া অব্যাহত রাখি, সেটা মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে না। তার প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করতে হলে প্রকৃত ঘটনা জেনে বুঝে করতে হবে। যেমন এখানে এক বক্তা বললেন যে 56 সালে উনি কি বলেন, দেশ বিভাগের কথা বলেছেন। কথাটা কিন্তু তা নয়। প্রথম কথা হচ্ছে 56 সাল সনটি ভুল, এটা হচ্ছে 57 সাল কাকবাড়ি সম্মেলন উপলক্ষে। এবং 57 সালে যেটা তিনি বলেছিলেন সেটা হচ্ছে পাকিস্তানকে, পশ্চিম পাকিস্তানকে তিনি আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবেন বলে উচ্চারণ করেছিলেন। এবং সেই উচ্চারণের মধ্য দিয়েই আমাদের অনেকের বিশ্বাস যে এই দেশের যে পরবর্তীকালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতার সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামের স্বপ্নই তিনি তুলে ধরেছিলেন। এবং তিনি এই কথা নানানভাবে বারবার তিনি বলেছেন। 69-70 সালে এসে তিনি, যে 69-এর আগে, আন্দোলনের আগে তিনি ঘেরাও আন্দোলন করেছিলেন। সেই ঘেরাও আন্দোলন উপলক্ষে একটা সভায় তিনি বলেছিলেন, ভাত দিতে না পারো, কাপড় দিতে না পারো, তাহলে তালাক দাও। এইটা মওলানা ভাসানীর যে নিজস্ব বৈশিষ্ট্য, তার যে ভাষার বৈশিষ্ট্য, এই ভাষা দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে পূর্ব বাংলা পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে যদি পূর্ব বাংলার প্রতি সুবিচার, ন্যায্য বিচার করা না হয়। এরপরে তিনি এই জলোচ্ছ্বাসের পরে, 12ই নভেম্বর 70-এর জলোচ্ছ্বাসের পরে তিনি স্বাধীন পূর্ব পাকিস্তানের ডাক দেন। তো এইভাবে মওলানা ভাসানী এই অঞ্চলের মানুষদের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, আত্মনিয়ন্ত্রণের যে আকাঙ্ক্ষা এবং নিজের পায়ে দাঁড়ানোর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো তুলে ধরেছিলেন। তো আমি তাকে ব্যক্তিগতভাবে যেভাবে মূল্যায়ন করি সেটা হচ্ছে যে তিনি এই যেটাকে বলা হয় যে উনি অনেক আগেই অনেক কিছু বুঝতে পারতেন, এবং তিনি যেসব কথা বলেছেন সেগুলো কিন্তু ইতিহাসের ঘটনা ঘটেছে। তবে তিনি যখন বলেছেন তখন হয়তো ঘটে নাই, ঘটেছে বেশ কয়েক বছর পর। সেই জন্য আমি আমার এক লেখায় তাকে পুরোগামী জননেতা হিসেবে উল্লেখ করেছি। অর্থাৎ সময় আসার আগেই যে আসন্ন যে সময়, সেই সময় সম্পর্কে তিনি বক্তব্য দিয়েছেন, ঘোষণা করেছেন এবং দাবি দেওয়া উত্থাপন করেছেন। তো এইটা খুব কম সংখ্যক নেতার পক্ষেই সম্ভব হয়। আপনারা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস যদি পড়ে থাকেন, তাহলে সেখানে জানবেন যে মওলানা ভাসানী কয়েকজন মওলানার নাম প্রায় জনসভায় উল্লেখ করতেন। এদের মধ্যে ছিলেন মওলানা ওবায়দুল্লাহ সিন্ধি, তারপরে ছিলেন মওলানা আজাদ সোভানি। তো এই সমস্ত নেতৃবৃন্দ এবং আরও কয়েকজন মওলানা। তো এই কংগ্রেসের প্রথম এক সম্মেলনে, এক অধিবেশনে আপনার একজন মওলানা ভারতের প্রথম সরাসরি স্বাধীনতার দাবি উত্থাপন করেন। এর আগে এই দাবি স্বদেশ, হোম রুল ইত্যাদি দাবিতে আবদ্ধ ছিল। তো এই যে মওলানা ভাসানী এদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেন, তার একটা বড় কারণ ছিল এরা সময়ের আগেই, যেই সময় আসছে সেই সময় সম্পর্কে তাদের একটা উপলব্ধি ছিল। সেই জন্য তিনি তাদের কথা বলতে পেরেছেন, তাদের কথা বলতেন। তো যাই হোক, আজকে তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আগে আরও একটু ছোট ঘটনা আছে, সেটা বলে শেষ করি। একটা সংবাদ সম্মেলন হয়েছিল, শেখ মুজিবুর রহমান সেই সংবাদ সম্মেলনটা
সেখানে তিনি প্রধান তারই সংবাদ সম্মেলন ছিল। তো সেখানে মরহুম সাংবাদিক এনায়েতুল্লাহ খান প্রশ্ন করেছিলেন, কারণ মওলানা ভাসানীর দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল, তাকে আদৌ দেশে ফিরতে দেওয়া হবে কিনা সেটা নিয়েও একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। তো এনায়েতুল্লাহ খান প্রশ্ন করেন যে মওলানা ভাসানী কখন দেশে ফিরবেন? তখন শেখ মুজিবুর রহমান বলেছেন তিনি অবশ্যই দেশে ফিরবেন এবং তিনি তো আমারই লোক, এই ধরনের একটা উচ্চারণ তিনি করেছিলেন। তবে ভারত সরকারের এবং এই দিকে আওয়ামী লীগের যেটা বলা যায় এক ধরনের ভয় ছিল যে তাদের শাসন যেটাকে বলা হয় কনসলিডেটেড না হওয়ার আগে মওলানা ভাসানী যেন দেশে না আসেন, সেই রকম একটা ব্যবস্থা। বিশেষ করে শেখ মুজিবের দেশে ফিরে আসার জন্য তারা অপেক্ষা করছিলেন। তো এইগুলো সব রাজনৈতিক নানান রকম হিসাব নিকাশ, সেই রাজনৈতিক হিসাব নিকাশেই দেশ যদিও 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল, কিন্তু তাকে 22 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। এবং কেন করতে হয়েছিল, কী জন্য করতে হয়েছিল, সেটা বোধহয় আমার বর্ণনা থেকে আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। তো আপনারা আমাকে ডেকেছেন, তো আমি শারীরিকভাবে খুব সুস্থ বোধ করছি না, যে কারণে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। মেহেরবানি করে আমাকে বিদায় দেবেন। আরও দুটি প্রোগ্রাম আছে, সেখানে আমাকে যেতে হবে।